অনলাইনে চোখ রাখলেই ইদানিং একটি খবর বেশ জোরসোরে চক্কর কাটছে। তা হলো বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা নাকি আবার পুরো দমে চালু হয়ে গিয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব চ্যানেল এবং অনানুষ্ঠানিক নিউজ পোর্টালে এই নিয়ে নানামুখী মুখরোচক ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে। সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে ভারতে যাওয়ার অপেক্ষায় আছেন, তারা এসব খবর দেখে আশায় বুক বাঁধছেন এবং আইভ্যাক্স সেন্টারগুলোতে খোঁজ নিচ্ছেন। কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে যদি আমরা প্রকৃত সত্যটা খোঁজার চেষ্টা করি, তবে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। আসল সত্যটা হচ্ছে এটাই যে বাইরে যে যা বলুক না কেন, বাংলাদেশিদেরকে নতুন করে ট্যুরিস্ট ভিসা দেওয়ার ব্যাপারে এই মুহূর্তে ভারতীয় প্রশাসন বা নীতি নির্ধারক মহল কোনো প্রকার ইতিবাচক চিন্তাভাবনাই করছে না। বরং অনেক কূটনৈতিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি জটিল এবং খারাপের দিকে যাচ্ছে। দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যে সেতুবন্ধন ছিল তা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই সাম্প্রতিক টানাপড়নের সূত্রপাত মূলত দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পটপরিবর্তনকে কেন্দ্র করে। অনেকেই গভীর আশাবাদ নিয়ে ধারণা করেছিলেন যে গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর হয়তো দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করবে। মানুষের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের শীতল ভাব কেটে গিয়ে সম্পর্ক আবার আগের মতো উষ্ণ ও সচল হবে এবং আইভ্যাক্স সেন্টারগুলো আবার সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। কিন্তু বাস্তব পরিস্থিতি সেই আশাবাদের পক্ষে মোটেও কথা বলছে না। এর মূল কারণ হল ভারত বাংলাদেশে তাদের সবচেয়ে দীর্ঘকালীন এবং পরীক্ষিত বন্ধু হিসেবে পরিচিত আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে হারিয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি বাংলাদেশে এমন একটি শাসন ব্যবস্থা প্রত্যাশা করেছিল যারা অন্তত ভারতের জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না। ভারতের নীতি নির্ধারকদের কাছে আওয়ামী লীগের বিকল্প হিসেবে অন্য কোনো দলকে মেনে নেওয়া বেশ কষ্টকর একটি বিষয় ছিল। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির প্রতি ভারতের আস্থা খুব একটা সহজ বা গভীর ছিল না, তবুও জামায়াতে ইসলামীর মতো চরমপন্থী দলগুলোর তুলনায় তারা বিএনপিকে একটি তুলনামূলক গ্রহণযোগ্য বিকল্প হিসেবে বিবেচনা করেছিল। ভারতের মূলধারার অনেক গণমাধ্যম এবং কূটনৈতিক বিশ্লেষকদের আলোচনায় এটি স্পষ্টভাবে উঠে এসেছিল যে তাদের দ্বিতীয় পছন্দ হিসেবে বিএনপি ক্ষমতায় আসুক, এটাই ছিল দিল্লির প্রাথমিক চাওয়া। নির্বাচনোত্তর সময়ে বিএনপি বাংলাদেশে সরকার গঠন করার পর ঢাকার কূটনৈতিক পাড়ায় এক ধরনের ঢাকঢোল পেটানোর আবহ তৈরি হয়েছিল। অনেকেই অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রচার করতে শুরু করেছিলেন যে নতুন সরকারের সাথে ভারতের একটি সমঝোতা হয়ে গেছে এবং খুব দ্রুতই ভারতীয় ভিসা ব্যবস্থার যাবতীয় জটিলতা কেটে যাবে, সীমান্ত আবার উন্মুক্ত করে দেওয়া হবে এবং পর্যটন খাত আবার চাঙ্গা হয়ে উঠবে। সাধারণ মানুষও ভেবেছিল এবার হয়তো ছুটির দিনগুলোতে আবার দার্জিলিং বা কাশ্মীরে যাওয়া সম্ভব হবে। তবে সময় যত গড়িয়েছে সেই আশার গুড়ে বালি ঢেলে পরিস্থিতি আরও মারাত্মক অবনতির দিকে গিয়েছে। এর পেছনে বড় একটি অনুঘটক হিসেবে কাজ করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অভাবনীয় পটরাজনৈতিক পরিবর্তন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সরকার এবং ভারতীয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্তাবৃন্দের মধ্যকার সম্পর্ক উন্নয়নের বদলে পারস্পরিক দূরত্ব আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিজেপির রাজনৈতিক মতাদর্শ এবং সীমান্ত নীতির কারণে বাংলাদেশিদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে ঢাকা থাকলেও দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন এক চরম শীতলতার মধ্য দিয়ে যাচ্ছে। কেউ প্রকাশ্যে বৈরিতার কথা স্বীকার না করলেও কাজের ক্ষেত্রে তার প্রমাণ প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে। এই দূরত্বের পারদ আরও উস্কে দিয়েছে বাংলাদেশ সরকারের নতুন কিছু নীতি এবং যুগান্তকারী সিদ্ধান্ত। বিশেষ করে বাংলাদেশের নবনিযুক্ত পানি সম্পদ মন্ত্রী শহীদুজ্জামান চৌধুরী সম্প্রতি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এবং পরিকল্পনায় যে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে তা নিয়ে ভারতের সঙ্গে কোনো প্রকার দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজনই বোধ করে না বাংলাদেশ। একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর মুখ থেকে এমন সরাসরি কথা দিল্লির নীতি নির্ধারকদের বেশ বড় ধাক্কা দিয়েছে। শুধু তাই নয়, দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রকল্পের কাজ ভারতের প্রবল আপত্তির মুখেও শেষ পর্যন্ত চীনের হাতে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষা করার জন্যই এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ছিল। অন্যদিকে ভারত মনে করছে তাদের ঘাড়ের কাছে চীনের এই উপস্থিতি তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি। স্বাভাবিকভাবেই এই সমস্ত ভূরাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে ভারতের নীতি নির্ধারণী মহল বাংলাদেশের বর্তমান প্রশাসনের উপর মোটেও আস্থা রাখতে পারছে না।
কৌশলগত এবং নিরাপত্তাজনিত কারণে তারা এখন বাংলাদেশিদেরকে ভারতে প্রবেশ করতে দেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। নিরাপত্তা ঝুঁকির এই অজুহাতে পর্যটন ভিসা তো দূরের কথা, সাধারণ বাংলাদেশিদের জন্য জীবন রক্ষাকারী মেডিকেল ভিসার সুবিধাটাকেও একেবারে সীমিত থেকে সীমিততর করা হয়েছে। আগে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য ভারতে যেতেন, এখন সেখানে হাতে গোনা কয়েকজনকে ভিসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ রোগীরা, যাদের ক্যান্সার বা হৃদরোগের মতো জটিল সমস্যা রয়েছে, তারাও এখন ভারতের ভিসা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই ভিসার অপেক্ষায় থেকে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। ভারতের এই কঠোর ভিসা নীতির কারণে যে কেবল বাংলাদেশিরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, এর একটি ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা এসে লেগেছে খোদ ভারতের পশ্চিমবঙ্গের ওপর। কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, সদর স্ট্রিট বা মুকুন্দপুরের মতো এলাকাগুলো, যা মূলত বাংলাদেশি ক্রেতা এবং রোগীদের ওপর নির্ভর করে গড়ে উঠেছিল, সেখানকার ব্যবসা বাণিজ্য এখন প্রায় ধ্বংসের মুখে। নিউ মার্কেটের বড় বড় দোকানগুলোতে এখন মাছি উঠছে। পশ্চিমবঙ্গের শত শত ছোট ও মাঝারি ব্যবসায়ী, হোটেল মালিক, রেস্তোরাঁ ব্যবসায়ী এবং চিকিৎসা খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আক্ষরিক অর্থেই পথে বসেছেন। ট্রাভেল এজেন্সি এবং পরিবহন ব্যবসার সাথে যুক্ত হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন। ভারতের মতো বিশাল একটি দেশের সামগ্রিক অর্থনীতির তুলনায় পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক ক্ষতি হয়তো দিল্লির কর্তাদের কাছে সংখ্যার বিচারে খুবই ছোট বা নগণ্য মনে হতে পারে, কিন্তু স্থানীয় পর্যায়ে এর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী ও করুণ। বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে যারা জীবন জীবিকা নির্বাহ করতেন, তাদের অনেকেই বাধ্য হয়ে এখন তাদের দীর্ঘদিনের পেশা বদলে ফেলে অন্য কাজে যুক্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরাও বুক বেঁধে আশা করেছিলেন যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসার পর হয়তো পরিস্থিতির কোনো সুরা হবে এবং দুই দেশের সরকার অন্তত সাধারণ মানুষের কথা ভেবে আলোচনার টেবিলে বসবে। কিন্তু বাস্তব বর্তমানে দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এমন কোনো ফলপ্রসূ বা কার্যকর আলোচনা হয়নি যা সাধারণ মানুষের এই ভিসা সংক্রান্ত সংকট দূর করতে পারে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বেশ কয়েকবার গণমাধ্যমকে আশ্বস্ত করে বলেছেন যে এই বিষয়ে কূটনৈতিক পর্যায়ে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে, তবে বর্তমান সময়ে এসে দুই দেশের সরকার যেভাবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, তাতে এই অগ্রগতির দাবি কেবলই ফাঁকা বুলি বা কথার কথা বলে মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে। সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করে কূটনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই ঐতিহাসিক সম্পর্ক আগামী দিনে খুব বেশি দূর এগোবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ ভূরাজনীতির চিরন্তন নিয়ম অনুযায়ী ভারত যদি তার নিজস্ব আঞ্চলিক স্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানে বিন্দুমাত্র আঘাত দেখতে পায়, তবে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তারা কতটা আন্তরিক হবে তা নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন থেকে যায়। আন্তর্জাতিক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে বর্তমান প্রেক্ষাপটে পারস্পরিক অনাস্থা, ভূরাজনৈতিক চাল এবং জাতীয় স্বার্থের সংঘাতের কারণে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি এই মুহূর্তে এক সুদূরাপহৎ কল্পনা ছাড়া আর কিছুই নয়। যতদিন না দুই দেশের শীর্ষ পর্যায়ে আস্থার সম্পর্ক পুনরায় স্থাপিত হচ্ছে, ততদিন সাধারণ মানুষকে এই দুর্গতি মেনেই নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলেই।